দর্শক, আমরা এখন কথা বলবো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক দুলাল মজুমদারের সঙ্গে। কমরেড দুলাল মজুমদার, ভালো আছেন নিশ্চয়ই? আজকে মূলত আপনার সঙ্গে কথা বলবো বাংলাদেশের শ্রমিক আন্দোলন এবং শ্রমিকদের এই যে বকেয়া বেতন সহ নানা রকম অসুবিধার মধ্যে শ্রমিকরা থাকে, সেই সম্পর্কে আপনার সঙ্গে কথা বলবো। আপনারা তো মূলত শ্রমিক শ্রেণীর রাজনৈতিক দল, শ্রমিকদের জন্য বিভিন্ন রকম আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন অতীতে, এবং বিভিন্ন রকমের ঐতিহাসিক ভূমিকাও আপনাদের রয়েছে এবং আপনাদের সফলতাও রয়েছে। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই, বাংলাদেশে বিভিন্ন সময়ে, বিশেষ করে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সময় শ্রমিকরা বকেয়া বেতন আদায়ের দাবিতে তারা আন্দোলন সংগ্রাম করে। এই ব্যাপারে আপনার মতামত কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আর যে প্রশ্নটি করেছেন সে প্রশ্নটি সবাই বোঝে, কিন্তু আমাদের দেশের মানুষ বা যারা শিল্প প্রতিষ্ঠান উদ্যোক্তা, শিল্প প্রতিষ্ঠান করে তারাও বোঝে, কিন্তু এটা একটি প্রচলিত সাংবিধানিক অর্থাৎ দর্শন স্বীকৃত শোষণ। অর্থাৎ শ্রমিকদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলেই মালিকের উদ্বৃত্ত থাকে। আর সেজন্যই তারা যখন ঈদুল আজহা বা ঈদুল ফিতরের সময় তাদের বিশেষ প্রয়োজন দেখা দেয়, তখন তারা পরিশোধ করে না। আর আমার একটি প্রশ্ন জাগে, আমার এই প্রশ্নটা আমার একেবারে খুবই পীড়া দেয়, যে একজন মানুষ 15,000 টাকা বা সর্বোচ্চ 18,000 টাকা, এর বেশি তো খুব বেশি পায় না, এরকম একজন শ্রমিক 18,000 টাকা মাসিক বেতন, তা আবার বকেয়া থাকে 2-3 মাস, তারপরও বলে যে আমরা এখন দিতে পারবো না, আন্তর্জাতিক বাজার মন্দা ইত্যাদি ইত্যাদি বলে, আর তারা দিতে চায় না। মূলত তারা মানুষরূপী অমানুষ, সেই কারণেই তাদের মুনাফা হওয়ার পরেও তারা এটা ইচ্ছাকৃতভাবেই দেয় না। আর প্রতিবাদ যেহেতু এটাকে স্বীকৃতি দেয়, অনুমোদন করে, সেই কারণে তারা সেটাকে পার পেয়ে যায়। এই জন্যই মূলত এই উৎসবগুলোর সময়ে তারা পরিশোধ করে না। আর শ্রমিকরাও এই সময় সবার প্রয়োজন। আর আমরা তো মানুষ, এই মানুষ হিসেবে যদি মূল্যায়ন করি তাহলে সবারই প্রয়োজন হয়। দৈনন্দিন আহার জীবনযাপনের জন্য যে খরচ, সেই খরচের তো জোগাড় হয় না। এই বিষয়টা ওনারা ভাবেন বা ভাবতে পারছেন না, এটা আমি বিশ্বাস করতে পারি না। আমি মনে করি ওনারা বোঝেন, কিন্তু ওরা ইচ্ছাকৃতভাবেই এটা করেন। এর কারণ হলো তারা মনে করে ওদের না দিলে কিছু হবে না, রাষ্ট্র তাদের পক্ষে, তাদের দমন পীড়নের পক্ষে থাকে। এই জন্যই মূলত এই সময়টা একটু বেশি দেখা দেয়, আর শ্রমিকরাও সংগঠিত হয়। আর আমাদের শ্রমিকদের মধ্যে তো সচেতন প্রয়াস কম, ওইভাবে বুঝে উঠতে পারছে না যে কখন কি করবে বা কেন কিভাবে চাইবে, সেটাও বোঝে না। আর অদক্ষ শ্রমিক, এটাও একটা কারণ। দক্ষ হইলেই সে আবার অন্যদিকে মেরুকরণ হয়ে যেত। এইটাই মূলত কারণ। শ্রমিকদের এই বেতনের দাবি তো আমার বোধ হয় যৌক্তিক একটা দাবি, কিন্তু এই শ্রমিকরা যখন এই বেতনের দাবিতে রাজপথে নামে আন্দোলন সংগ্রাম করে, তখন দেখা যায় বিশৃঙ্খলার নামে বা নানা কারণেই পুলিশ এই শ্রমিকদের উপরে নির্যাতন, ঠিক বলা যায় না, লাঠিপেটা করে, ছত্রভঙ্গ করে দেওয়ার যে প্রক্রিয়াগুলো তারা সেটা গ্রহণ করে। তো আমার প্রশ্ন হচ্ছে, অন্যায়টা তো করলো যারা বেতন দিল না তারা, সেই মালিক পক্ষ কিংবা অন্যান্যরা, কর্তৃপক্ষরা, কিন্তু তাইলে এই শ্রমিকরা কেন হয়রানের মধ্যে পড়বে? এর কারণটা কি বলে আপনি মনে করেন? কারণ খুবই সহজ, এটা কারণটা বোঝার সোজা, কিন্তু আমাদের দেশের মানুষজনকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে সুঝিয়ে রাখা হয়। আর এদেশের মানুষ একটা বড় অংশ সহজ জিনিস বুঝতে চায় না। পুলিশ পিটায়, পুলিশ তো যতদিন এই কাঠামো থাকবে, সেই ব্রিটিশ পুলিশ রুল অনুসারে পুলিশ চলবে। পুলিশ রাজাকে রক্ষা করে, রাজা মানে আমার যতই ভোটাভুটি হোক, নির্বাচিত হোক, এই প্রেসিডেন্টকে বা নির্বাচিত মানুষকে বা পুঁজির মালিককে রক্ষা করবে, পুলিশ রক্ষা করবে। সেই কারণে সহজভাবেই যখন তার ন্যায্য পাওনা চায়, তখন পুলিশ তাদেরকে লাঠিপেটা করে, মারধর করে। কালকে আমরা এই গাজীপুরে দেখলাম যে পুলিশ মারতেছে অনেক শ্রমিককে, অথচ তার ন্যায্য পাওনা, কিন্তু পুলিশ সেটাকে মারছে এবং আমাদের সংবিধান তো অনুমোদন করছে। কারণ
রাজাকে রক্ষা করতে হবে। রাজাকে যে নির্বাচিত, সে রাজা হোক আর প্রেসিডেন্ট হোক আর হোক, পুঁজির মালিক হোক, এই রক্ষা করার যে সাংবিধানিক অধিকার মালিকের আছে, সেই কারণে তাদেরকে পুলিশ পিটায়। আর আমাদের ওই যতদিন পর্যন্ত ব্যবস্থার বদল হবে না, ততদিন পর্যন্ত এটা চলবেই। এই জন্য ব্যবস্থার বদল থাকতে হবে, আর সব কিছুতে সচেতন প্রয়াস থাকতে হবে। আমাদের দেশের সচেতন প্রয়াস নেই। হয়তো ওই শ্রমিক মারপিট খায়, কালকে আবার আওয়ামী লীগ বিএনপিরে যে ভোট দিয়ে দিবে, অথচ তারা কিন্তু সেই ব্রিটিশ পুলিশ লর পক্ষে। এই পুলিশ ল যে একটা পুলিশ যে ভারসাম্যমূলক আচরণ করবে, ভালো মন্দ বিচার করবে, সেই সুযোগ আমাদের আইনে নাই। এই জন্য আমাদের আইনটাই হলো সাংবিধানিকভাবে অন্যায়ের পক্ষে কিংবা শোষকের পক্ষে যাওয়ার জন্য অনুমোদন করে। এইটাই মূল কারণ। এই সাম্প্রতিক কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের কিছু শ্রমিকরা আন্দোলন করছে। তারাও সম্ভবত চাকরির স্থায়ীকরণ কিংবা বকেয়া বেতনের দাবিতেই, বেতন পাওয়ার দাবিতেই তারা আন্দোলন করছে। বিষয়টা আপনার অগোচরে আছে কিনা? হ্যাঁ, এই আরও মাস পাঁচেক আগে যাদের বয়স 60 উত্তীর্ণ হয়েছে তাদেরকে অবসরজনিত সুবিধা বাদেই তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। তখন তাদের একটা দাবি ছিল যে আমাদেরকে যদি বাদ দেন তাহলে আমাদের একজন পরিবারের সদস্যকে চাকরি দেন। তখন তারা বলছে যে না, চাকরি আর দিবে না, বকেয়াও পরিশোধ করবে না। এটা তো শ্রম আইনের লঙ্ঘন, সুস্পষ্ট লঙ্ঘন। আমাদের এইরকম একটি অগোছাল ও কাটাছেঁড়া আইনের মধ্যেও শ্রম আইনে অবসরজনিত সুবিধা তাকে দিয়ে বিদায় করতে হবে। সেটা না দিয়ে তাদেরকে বিদায়ের জন্য ক্ষমতা দেখানোর কথা বলছে, তারপরে তাদের উপর জোর জুলুম করছে। এবং তারই ধারাবাহিকতায় এই গত পরশু দিন আবার তারা যখন ধর্ণা দিল, তখন আবার তাদের উপরে হামলা করার জন্য তারা হাত বাড়ালো। আর আমাদের এই বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো এরকমই হয়। সিটি কর্পোরেশন, পৌরসভা, ওই তিতাস, ওয়াসা, এই সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের লোক নিয়োগ করে, অদক্ষ, আধাদক্ষ, কিছুই বোঝে না। যেন সেবা সেক্টরগুলোকে নষ্ট করার জন্যই, তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য তারা তাদের নিজস্ব লোকজনদের নিয়োগ দেয়। পরক্ষণে আবার ক্ষমতার পট পরিবর্তন হলে তারা আবার এরকম করে বাদ দেওয়ার করে। বরিশাল সিটি কর্পোরেশনেও সেরকম একটি ঘটনা ঘটেছে। আর আমরা জোর দাবি জানাই যে ওখানেও আমরা একমত পোষণ করেছি যে তাদের 60 বছর হয়ে গেছে, তাদেরকে বকেয়া ওই অবসরজনিত সুবিধা পরিশোধ করে তাদেরকে বাদ দিলে দেওয়া হোক, কিন্তু অবসর সুবিধা দিতে হবে। আর যদি অবসর সুবিধা না দেন, তাদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে। আমরা তার পক্ষে। এই সকল ক্ষেত্রে শ্রমিকদের করণীয় কি? শ্রমিকদের করণীয় কি, এটা তো আমরা অনেকদিন যাবৎ বলি। শ্রমিকদের আর্থিক পাওনার ব্যাপারে যেমন সচেতন থাকতে হবে, আর সবাইকে এটাকে বোঝার ব্যাপারে একটু আমরা বলতে চাই। তখন এই বলাটাকে ভালোভাবে গ্রহণ করে না তারা। কেউ বলে জ্ঞান দেয়, কেউ বলে পড়াইতে চায়, কেউ বলে বেশি বোঝে। এইসব কথাবার্তা প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্নভাবে এইটাই বলতে চাই। যেমন বলে এত কিছু তত্ত্ব লাগে না। আসলে সচেতন প্রয়াস এবং কৌশল না জানলে সে কখনো তার সমস্যা থেকে মুক্ত হতে পারে না। মুক্তিরও একটা গ্রামার আছে, মুক্তিরও একটা ব্যাকরণ আছে। আমি কীভাবে আন্দোলন করব, কেন আন্দোলন করব, কার বিরুদ্ধে আন্দোলন করব, সেই শ্রেণী চরিত্র কী, এই বিষয়টা জানার জন্য পড়ালেখার প্রয়োজন। সে প্রাতিষ্ঠানিকভাবে নিরক্ষর হলেও সে যদি সচেতন প্রয়াসভাবে শিখতে চায় তাহলে পড়তে পারে। এখন অনেক আয়োজন আছে, যেমন আমাদের বরিশালেও নৈশ বিদ্যালয় আছে। সেখানে যদি যায় তাকে অক্ষর জ্ঞান দেওয়ার জন্য এবং কথা বোঝার জন্য, বই পড়ার জন্য প্রাথমিকভাবে শেখানো যায়। আমরাও শিখাই অনেককে যে এই ঘটনা, টার্মোলজি এরকম। এখন এইভাবে এগুলো জানার পরে সে বুঝতে পারে যে আমি কেন কোন জায়গায় আন্দোলন করব। শুধুই আমাকে বললো যে আমার যদি বেতন 500 টাকা বাড়ায় তাহলে আমার মুক্তি হয়ে যায় না। 500 টাকা বাড়াবে, মুদ্রাস্ফীতি হবে, যে হারে বাড়াবে তার দ্বিগুণ, সুতরাং তার 500 টাকা কোনো কার্যকর হবে না। এখন এটা বোঝার জন্য তো তাকে এই অর্থনৈতিক প্রাথমিক পাঠটুকু নিতে হবে। সেই জন্য শ্রমিকের এই মুক্তির জন্য তাকে সচেতন প্রয়াস হতে হবে। আর কখন কার বিরুদ্ধে কী জন্য সে আন্দোলন সংগ্রাম করবে সেটা একেবারে ব্যাকরণ ভিত্তিক শিখতে হয়। আর আমাদের পৃথিবীর বেশিরভাগ দেশে শ্রমিকরা এবং শ্রমজীবী মানুষরা যেখানে মুক্তি পেয়েছে সেখানে এইভাবেই তারা আন্দোলন করেছে। খুব বেশি দূরে না, আপনি শ্রীলঙ্কায় যান, দেখবেন যে শ্রীলঙ্কার শ্রমিকরা কিন্তু
অনেক বেশি পরিপক্ক, অনেক বেশি। আপনি পাশের দেশ ইন্ডিয়াতে যান, আপনি ইন্ডিয়াতে দেখবেন একজন শ্রমিক তার কেন আন্দোলন করে, সেটা তাদের তো রেল সেক্টরটা অনেক বড়, আমি তার প্রত্যক্ষ করেছি সেই কলকাতার এবং ঝাড়খণ্ডের শ্রমিক আন্দোলনের। তারা সবটুকু আদায় করে নেয়। এইভাবে শ্রমিকের সচেতন প্রয়াস এবং প্রাথমিকভাবে একটু লেখাপড়া করতে হবে। আমাদের দেশের শ্রমিকরা উৎসাহ বোধ করে না যে এই ব্যাপারে একটু পড়ালেখা করতে হয়, এই ব্যাপারে বুঝতে হয় যে আমার শুধু বেতনের টাকার অঙ্ক বাড়ালেই হবে না, আমার জীবন মানের সাথে টাকার অঙ্কটাকে সামঞ্জস্যপূর্ণ করতে হলে আমাকে এরকম একটা বিষয় আনতে হবে। সেই কথাটা বোঝার জন্য তাদের পরিশ্রম করতে হবে। এবং আর সর্বোপরি রাষ্ট্রীয় কাঠামো যদি শোষণমূলক হয় তবে সব কিছুই ভেস্তে যায়। সেজন্য তাকে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য শরিক হওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে এই পরিস্থিতি কি এভাবেই চলবে, না এর কোনো সমাধান আছে? আর যদি সমাধান থাকে, কিভাবে হতে পারে সেই সমাধান আপনি মনে করেন? আমরা কমিউনিস্টরা সবসময় এই সমাধানকে সমাজতন্ত্র বিনির্মাণের মাধ্যমে করার কথা বলি। তার আগে যে গণতান্ত্রিক যে পরিবর্তনের মধ্য থেকেও আংশিক সমাধান করা সম্ভব। সেজন্য রাষ্ট্র বন্টন খাতকে জনগণের কল্যাণের জন্যই সুনির্দিষ্ট করতে হবে যে শ্রমিকের বেতন এটুকু হবে, শ্রমিকের মজুরি এইভাবে পরিশোধ করতে হবে, সে সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে। আমাদের দেশে সুনির্দিষ্ট নীতিমালা নেই। শ্রমিকদের সংগঠিত হয়ে একটা আমূল পরিবর্তনের জন্য যদি যায় তাহলে সমাধানের পথ পাবে। আর শ্রমিক সংগঠিত হতে গেলে ওই আমি আগেই যে প্রশ্ন বলেছি সেটা হয়ে যায় যে তাকে সচেতনভাবে আসতে হবে। যেমন আমরা একটা ঘটনার পরম্পরায় ব্যাখ্যা করলে ভালো বুঝতে পারি। এই যে ছাত্র জনতার বিপ্লব হলো, ছাত্ররা কথায় কথায় বলতো আয় রাজুতে আমরা প্রথম 2 মাসে দেখলাম লক্ষ, এখন দেখলাম 100-150 হয়। তার মানে সচেতন প্রয়াস নেই। সচেতন প্রয়াস না থাকলে তারা কোনোদিনও দীর্ঘমেয়াদী আন্দোলন সংগ্রামে উপস্থিত থাকতে পারে না। সেজন্য শ্রমিকদের সমাধান, রাষ্ট্রীয় স্থায়ী সমাধানটা হলো তাকে রাষ্ট্রীয়ভাবে এর একটি নীতির স্বীকৃতি দিতে হবে। আর সেই রাষ্ট্রীয়ভাবে শ্রমিকদের পক্ষের নীতি শুধু সমাজতন্ত্রেই বর্ণিত আছে, এছাড়া কোথাও নেই। তাহলে তাই যদি হয়, সেইভাবে দেখা যায় যে সোশ্যাল বেনিফিটটা যদি দেওয়ার জন্য নীতিকে ইন্ট্রোডিউস করতে হবে রাষ্ট্রীয়ভাবে। আর সেটা সমাজতন্ত্র বিনির্মাণ ছাড়া বা প্রাক সমাজতন্ত্র অবস্থা ছাড়া কোনো মতেই সম্ভব না, শুধুই সময় কালক্ষেপণ। এই জন্য আমরা সবাইকে অনুরোধ জানাবো, আপনি বুঝে সুঝে সচেতন প্রয়াসের মাধ্যমে শ্রমিক সংগঠিত হয়ে একটা আন্দোলন করে শ্রমিক বান্ধব এবং শ্রমিক নির্ভর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে, তাহলেই সমাধান সম্ভব। ধন্যবাদ কমরেড দুলাল মজুমদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।